বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা আজকে আমাদের লেকচার 2তে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। বিবিএ প্রফেশনাল 8 সেমিস্টার পাবলিক ফিনান্স চ্যাপ্টার 8 বাজেট সিস্টেম অ্যান্ড ইটস কস্ট বেনিফিট অ্যানালাইসিস। আমরা গত ক্লাসে কিছু টপিকস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব ডিসকাস দ্য টাইপস অফ বাজেট, অর্থাৎ বাজেট কত ধরনের আমরা সেটি এখানে আলোচনা করব। আমরা সাধারণত জানি বাজেট হচ্ছে থ্রি টাইপস, অর্থাৎ দেয়ার আর থ্রি টাইপস অফ বাজেট। নাম্বার 1 সারপ্লাস বাজেট, ডেফিসিট বাজেট, ব্যালেন্স বাজেট। সারপ্লাস বাজেট বলতে বোঝাচ্ছি যে আমাদের উদ্বৃত্ত বাজেট, অর্থাৎ এখানে আমাদের ইনকাম বেশি হবে, এক্সপেন্ডিচার কম হবে। অর্থাৎ সারপ্লাস বাজেট ইজ এ বাজেট হোয়ার ইনকাম ইজ এক্সিড দ্যান এক্সপেন্ডিচার। তাহলে যেখানে যে বাজেটে আমাদের আয় বেশি হবে এবং ব্যয় কম হবে সেই বাজেটকে বলা হচ্ছে কি সারপ্লাস বাজেট। 2 নম্বর হচ্ছে আমাদের ডেফিসিট বাজেট। ডেফিসিট অর্থ হচ্ছে ঘাটতি। ঘাটতি বলতে কম বোঝায়, অর্থাৎ আমাদের এখানে আয় কম হবে ব্যয়ের থেকে, অর্থাৎ ব্যয় বেশি হবে এবং আয় কম হবে। এক্সপেন্স বেশি হবে এবং ইনকাম কম হবে, সেই বাজেটকে বলা হচ্ছে কি ডেফিসিট বাজেট। একটি দেশের সরকারে সাধারণত আমাদের দেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে ডেফিসিট বাজেট হওয়াটাই বেটার। আর আমাদের বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে সবসময় আমরা দেখি যে ডেফিসিট বাজেটই হয়ে থাকে, ঘাটতি বাজেট। অর্থাৎ আমাদের ব্যয় বেশি এবং ইনকাম কম। কারণ আমাদের দেশে সাধারণত আগে ব্যয়ের খাতগুলো নির্ধারণ করা হয়, তারপর ইনকামের খাতগুলো নির্ধারণ করা হয় বাজেটের জন্য। নেক্সট আমরা চলে যাব হচ্ছে ব্যালেন্সড বাজেট। ব্যালেন্স বাজেট বলতে বোঝাচ্ছে বাজেটের জন্য কিন্তু ওইটা ভালো। ব্যালেন্স বাজেট বোঝাচ্ছে যে আমার ইনকাম এবং এক্সপেন্স দুটি যখন ইকুয়াল হবে, সমান হবে, তখন সেটিকে বলা হচ্ছে কি ব্যালেন্স বাজেট। অর্থাৎ এখানে কোনো উদ্বৃত্ত থাকবে না, কোনো ঘাটতিও থাকবে না। যত টাকা আমার ইনকাম হবে তত টাকায় আমার এক্সপেন্স হবে, এটাই হচ্ছে ব্যালেন্স বাজেট। প্রিয় শিক্ষার্থীরা, এই তিনটি প্রকারভেদ নিয়েই আমাদের বাজেটের টাইপস গঠিত হয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সারপ্লাস বাজেট, ডেফিসিট বাজেট এবং ব্যালেন্স বাজেট। আমরা তাহলে পরবর্তী টপিকে চলে যাব, ইম্পর্টেন্স অফ বাজেট। আশা করি তোমরা দেখতে পাচ্ছ এবং তোমাদেরকে আর একবার বলছি পাশাপাশি, আমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। সোহাগ সার্চ ফাইন্যান্স ক্লাস, ঠিক আছে, অ্যাড দিলাম। পরে আমরা চলে যাব হচ্ছে ইম্পর্টেন্স অফ বাজেট। আমাদের ইম্পর্টেন্স অফ বাজেট আমি লিখে দিয়েছি 6টি ইম্পর্টেন্স অফ বাজেট। এখান থেকে শুরু করে এদিকে আরও কয়েকটি আছে। তাহলে প্রথমটা হচ্ছে রিকনসিলিয়েশন অফ রিসোর্সেস। রিসোর্সেস বলতে বোঝাচ্ছি আমরা সম্পদ। আমাদের একটি দেশের যে সম্পদগুলো আছে সেটা কি লিখেছি আমরা রিঅ্যালোকেশন, অর্থাৎ হচ্ছে পুনর্বন্টন। তাহলে আমাদের বাজেটের মাধ্যমেই একটি দেশের যত সম্পদ থাকে সেই সম্পদগুলোকে আমরা পুনরায় বন্টন করতে পারি। কারণ একটি দেশের সম্পদ এক এক জায়গায় এক এক রকম সম্পদ পাওয়া যায়। কোথাও দেখা যাচ্ছে স্বর্ণ পাওয়া যাচ্ছে, কোথাও তেলের খনি। সারা দেশেই কিন্তু তেলের খনি নাই। তাহলে দেখা যাচ্ছে যে এই তেল সম্পদ আমরা সারা বাংলাদেশে সাপ্লাই দিয়ে দিচ্ছি। কোথাও পাট উৎপাদন হচ্ছে, কোথাও ধান উৎপাদন হচ্ছে। এই বাজেট সিস্টেমের মাধ্যমে কি হচ্ছে, একটি অঞ্চল থেকে অন্য একটি অঞ্চলের এই সম্পদগুলো রিঅ্যালোকেশন হচ্ছে। আবার এই বাজেটের মাধ্যমে আমার কি হচ্ছে, যারা বেশি দরিদ্র তাদেরকে আমরা ধনীদের তাদের কাছ থেকে ইনকাম ট্যাক্স নিই বা বিভিন্ন ধরনের তাদের কাছ থেকে অর্থ নিয়ে আমরা এই দরিদ্র শ্রেণীদের মাঝে বন্টন করে থাকি। এটা হচ্ছে কি রিঅ্যালোকেশন, আর এটাই সম্ভব হচ্ছে বাজেটের মাধ্যমে। নেক্সট হচ্ছে আমাদের রিডিউসিং ইনইকুয়ালিটিস ইন ইনকাম অ্যান্ড ওয়েলথ। ওইটার সাথে এটা অনেকটা সম্পৃক্ত। রিডিউসিং মানে কমানো, ইনইকুয়ালিটি অসমতা ইনকাম এবং ওয়েলথের মধ্যে। ইনকাম এবং ওয়েলথের মধ্যে বাজেটের মাধ্যমেই কি করা যায়, এই যে অসমতা থাকে সেটা দূর করা যায়। ইকোনমিক ইনইকুয়ালিটি ইজ অ্যান ইনহারেন্ট পার্ট অফ এভরি ইকোনমিক সিস্টেম। গভর্নমেন্ট এইমস টু রিডিউস সাচ ইনইকুয়ালিটিস অফ ইনকাম অ্যান্ড ওয়েলথ। অর্থাৎ সরকার বাজেটের মাধ্যমেই আমাদের যে ইকোনমিক ইনইকুয়ালিটি অসমতা থাকবেই,
অর্থনীতিতে সেই বাজেটের মাধ্যমে সে অসমতাটা দূর করতে পারে। নেক্সট টপিক হচ্ছে আমাদের ইকোনমিক স্টাবিলিটি, অর্থনৈতিক স্থিতিশীলতা। অর্থনৈতিক স্থিতিশীলতা কিন্তু একটি দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যদি অর্থনৈতিক স্থিতিশীলতা দেশে না থাকে তাহলে অর্থনীতির মেরুদণ্ডটাই ভেঙে যায়। তো যার উদ্দেশ্যে গভর্নমেন্ট বাজেট ইজ ইউজ টু প্রিভেন্ট বিজনেস ফ্লাকচুয়েশন অফ ইনফ্লেশন or deflation to achieve the object of economic stability. আমাদের সরকার সবসময় কি করবে, তাদের কাজই হচ্ছে যে অর্থনীতির যে অনেক সময় মুদ্রাস্ফীতি হয়, কখনো মুদ্রা সংকোচন হয়, এটি দূর করার চেষ্টা করবে। কিসের মাধ্যমে? বাজেটের মাধ্যমে। আমাদের নেক্সট হচ্ছে নাম্বার 4, ম্যানেজমেন্ট অফ পাবলিক এন্টারপ্রাইজেস। ম্যানেজমেন্ট অফ এন্টারপ্রাইজেস বলতে বোঝাচ্ছি বিভিন্ন প্রতিষ্ঠান, সরকারি যে সকল প্রতিষ্ঠানগুলো আছে সে সকল প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করা, ম্যানেজ করা, এটাও হচ্ছে বাজেটের মাধ্যমে করা সম্ভব। নেক্সট হচ্ছে আমাদের ইকোনমিক গ্রোথ, অর্থনৈতিক বৃদ্ধি। বাজেটের মাধ্যমেই কিন্তু একটি দেশের অর্থনৈতিক বা ইকোনমিক গ্রোথটা করা সম্ভব, কারণ বাজেট যখন করা হবে তখন কিন্তু অর্থনীতির চাকাটা সচল হবে। কারণ বাজেট আমার উপর ধার্য করা হলে আমার ইনকাম ট্যাক্স দিতে হবে, ইনকাম ট্যাক্স দিতে হলে আমি সেই ইনকাম করব, কোথায় ব্যয় করতে হবে, সব কিছু মিলে একটা অর্থনৈতিক অবস্থা কি থাকবে? সচল থাকবে। অর্থনৈতিক অবস্থা সচল থাকলে কিন্তু ইকোনমিক গ্রোথটাও বৃদ্ধি পায়। রিডিউসিং রিজিওনাল ডিসপারিটিস, যে আঞ্চলিক যে অসমতা থাকে সে অসমতাও কিন্তু বাজেটের মাধ্যমে দূর করা যায়। যেমন আমি একটু আগে বলেছি যে কোথাও ধান উৎপাদন হচ্ছে, কোথাও তেলের খনি রয়েছে, কোথাও পাট উৎপাদন হচ্ছে, কোথাও গম উৎপাদন হচ্ছে। যখন আমরা বাজেটের মাধ্যমে একটি দেশ থেকে আরেকটি দেশে একটি অঞ্চল থেকে আরেকটি অঞ্চলে, এই যে অঞ্চলে যে সম্পদ নাই, বাজেটের মাধ্যমে কিন্তু ওই সম্পদগুলো যে অঞ্চলে ঘাটতি রয়েছে সেইগুলোতে আমরা বন্টন করতে পারি। তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের যে আঞ্চলিক যে অঞ্চলের মানুষের মধ্যে যে সম্পদ নাই সেটাও কিন্তু তারা পেয়ে যাচ্ছে। এটা বাজেটের মাধ্যমে করা সম্ভব হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি বাজেটের কিন্তু অনেক গুরুত্ব রয়েছে, আর যার কারণেই এই বাজেটের মাধ্যমে কিন্তু একটি দেশের একটি আর্থিক পরিকল্পনা হয় যে এক বছরে আমার কতটুকু প্ল্যান, আর্থিক যে প্ল্যান, সেই প্ল্যানটা বাজেটের মাধ্যমে নির্ধারণ করা হয়ে থাকে। যে শিক্ষার্থীরা, আশা করি তোমরা দুটো টপিকস বুঝতে পেরেছো। আমরা পরবর্তী টপিকসে চলে যাব। তাহলে আমরা পরবর্তী টপিকসে চলে যাব। আমাদের পরবর্তী টপিকস হচ্ছে হোয়াট ইজ বাজেট সাইকেল। সাইকেল বলতে আমরা কিন্তু সকলেই বুঝি চক্র, অর্থাৎ চক্র বলতে যেই জিনিসটা একটি ধারাবাহিক প্রক্রিয়ায় সম্পন্ন হয়ে বারবার সেই একই প্রক্রিয়ায় সংগঠিত হবে, সেটি হচ্ছে কি বাজেট সাইকেল। অর্থাৎ বাজেটের জন্য আমাদের কিন্তু একটা সাইকেল থাকে বলতে বোঝাচ্ছি যে গত বছরে যেমন বাজেট প্রথমে কি করতে হয়েছিল, প্রি প্ল্যান করতে হয়, তারপরে সেটা প্রিপারেশন নিতে হয়, তারপরে আমাদের সেটা তোমার হচ্ছে বাজেট তৈরি করতে হয়, তারপরে আমাদের কি করতে হবে, ইমপ্লিমেন্টেশন করতে হয়, অনুমোদন নিতে হয়, এই সব কিছু লাস্টে কি করতে হয়, কন্ট্রোল করতে হয়। এই সব কিছু একটা প্রক্রিয়ায় বারবার প্রতি বছর একই নিয়মে এইটা সংগঠিত হয়, এটাকেই বলা হচ্ছে কি বাজেট সাইকেল। তাহলে বাজেট সাইকেল কি আমরা কিছুটা হলে ধারণা পেয়েছি। এবার আমরা চলে যাব স্টেপস ইন বাজেট সাইকেল। তাহলে এই যে প্রতি বছরে বাজেট যা তৈরি করা হয়, সেই বাজেটটি কিভাবে, কোন পদ্ধতিতে প্রতি বছরে তৈরি করা হচ্ছে, সেটি হচ্ছে কি, সেই ধাপগুলাই হচ্ছে কি স্টেপ অফ বাজেট। তাহলে আমরা একটু দেখি ধারাবাহিকভাবে। প্রথমটা হচ্ছে আমাদের প্রিপারেশন নিতে হয়। বাজেটটা যে তৈরি করব, তোমরা হয়তো টেলিভিশনে দেখে থাকবে যে যখন বাজেট জুন মাস চলে আসে তার পূর্বেই কিন্তু আমাদের অর্থমন্ত্রী, সকল কৃষিমন্ত্রী বা বিভিন্ন ধরনের মন্ত্রণালয় থেকে মন্ত্রী সচিবরা সাধারণ পাবলিকের সাথে কিন্তু অনেক সময় আলোচনা করে থাকে, তাদের মন্ত্রী পর্যায়ে আলোচনা করে থাকে, প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে থাকে। এগুলা হচ্ছে কি প্রিপারেশন, অর্থাৎ প্রস্তুতি গ্রহণ করে যে আমাদের বাজেটটা কি করতে হবে, তৈরি করতে হবে। তার জন্য
কারণ কোন খাতে কতটুকু লাগবে, কৃষি খাতে কতটুকু, শিক্ষা খাতে কতটুকু লাগবে, তারপরে হচ্ছে আমাদের বাণিজ্য খাতে কতটুকু লাগবে, সব কিছু কিন্তু একটু আলোচনা করে আগে প্রস্তুতি গ্রহণ করা হয়। এরপরে বর্তমানে যেটা কৃষিকে অগ্রাধিকার দিয়ে কিন্তু কৃষকদের সাথে আলোচনা করা হয়, তাদের সার কতটুকু, সারের জন্য কত বাজেট দিতে হবে ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু কিন্তু প্রিপারেশনের মধ্যে পড়ে। নেক্সট হচ্ছে তাহলে এটা তারা কি করবে, প্রিপারেশন করবে, প্রিপ্ল্যান করবে, যেটা আমি বললাম প্রিপ্ল্যানের পরে তারা প্রিপারেশন করবে। প্রিপারেশন অর্থাৎ বাজেটটা তৈরি করবে গত বছরের তথ্যগুলো নিয়ে, আগামী বছরের আমাদের আর কি কি হতে পারে, ইনকাম কত হতে পারে, এক্সপেন্ডিচার কত হতে পারে, সব কিছু নিয়ে একটি প্রিপারেশন তৈরি করবে, প্রিপারেশন করবে। তারপরে হচ্ছে কি অ্যাপ্রুভাল। প্রিপারেশন করে রেখে দিলে তো হবে না, সেটার অনুমোদন করাতে হবে। অনুমোদন কে করবে সেটা একটি ইম্পর্টেন্ট বিষয়। একটি বাজেট সবসময় অনুমোদন করে হচ্ছে ওই দেশের প্রেসিডেন্ট হচ্ছে একটি দেশের প্রধান। তাহলে তিনি কি করবে, সেই এটার অনুমোদন দেবে। তবে অনুমোদনটা দিতে গেলে প্রথমে পার্লামেন্টে উপস্থাপন করতে হবে। উপস্থাপন করবে কে, অর্থমন্ত্রী সেটার উপস্থাপন করবে পার্লামেন্টে উপস্থাপন করার পরে আমাদের সব কিছু যাচাই বাছাই করে যদি ভুল ত্রুটি থাকে সংশোধন করে তারপরে হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সেটার অ্যাপ্রুভ দিবে, অর্থাৎ অনুমোদন দিবে। আরেকটি কথা এখানে বলে রাখি, প্রিপারেশন, এই বাজেটটা প্রিপারেশন করবে কারা? বাজেটটা প্রিপারেশন করবে অর্থ মন্ত্রণালয়, যে কোনো দেশের ফাইন্যান্স মিনিস্ট্রি সেটা তৈরি করবে। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের ইমপ্লিমেন্টেশন, বাস্তবায়ন। তাহলে শুধু বাজেট অনুমোদন করলাম, প্রিপারেশন করলাম, করে রেখে দিলে কি হবে? হবে না। তাহলে সেটা বাস্তবায়ন, ইমপ্লিমেন্টেশন করতে হবে, অর্থাৎ যাদের জন্য করা হলো, সাধারণ পাবলিকের জন্য, সেই জনগণের যাতে উপকৃত হয়, দেশের জন্য যাতে অর্থনৈতিক কল্যাণ হয়, তারপর হচ্ছে অর্থনৈতিক সমৃদ্ধি অর্জন করা যায়, সেটার জন্য বাস্তবায়ন করতে হবে। বাস্তবায়ন করার জন্য যে বিভিন্ন খাতগুলো একটু আগেও বলেছি, বিভিন্ন মন্ত্রণালয়গুলোতে ভাগ করে দেওয়া হবে। মন্ত্রণালয়গুলো বিভিন্ন কর্পোরেশন, সিটি কর্পোরেশন, আমাদের হচ্ছে তারপর হচ্ছে উপজেলা, জেলা, ইউনিয়ন, গ্রাম পর্যায়ে সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করা হবে। এরপরে হচ্ছে চলে যাব আমরা কিসে, ফলো আপ করতে হবে। অর্থাৎ তোমাকে কি করতে হবে, দেখতে হবে যে আমার বাজেটটা সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা। কারা দেখবে এটা? এটা একটি ইম্পর্টেন্ট বিষয়। BMRC একটি প্রতিষ্ঠান। এই BMRCর কাজই হচ্ছে বাজেটটাকে কি করা, ফলো আপ করা বা মনিটরিং করা। যাদের পূর্ণ মিনিং হচ্ছে বিতে বাজেট, M ফর মনিটরিং, R ফর হচ্ছে রিসোর্সেস অ্যান্ড C ফর কমিটি। তাহলে বাজেট, মনিটরিং, রিসোর্সেস, কমিটি। এই কমিটি কি করবে, তারা ফাইন্যান্স মিনিস্ট্রির কাছ থেকে অনুমোদন নিয়ে তারা কি করবে, বাজেটটা সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটার মনিটরিং করবে, ফলো আপ করবে। করার পরে সেটার সঠিকভাবে যদি বাস্তবায়ন না হয়, কেন, কোথায় কি সমস্যা হলো, সেগুলো ফাইন্ড আউট করে আবার ফাইন্যান্স মিনিস্ট্রিকে পাঠিয়ে দিবে। এটাই হচ্ছে আমাদের এই প্রক্রিয়াটা প্রতি বছরেই কিন্তু হয়ে থাকে। এই যে 4টি ধাপেই সব সময় বাজেটটা আমাদের বাস্তবায়ন হয়ে থাকে, সব প্রিপারেশন থেকে বাস্তবায়ন হয়ে থাকে। আর এই যে আমরা যে বাজেট সাইকেলের কথা বলেছি, এই 4টি প্রক্রিয়া প্রতি বছরই কিন্তু হয়ে থাকে, এই জন্য এটাকে বলা হচ্ছে কি বাজেট সাইকেল। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আর নয়, আশা করি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে এবং তোমাদের তোমরা এখান থেকে উপকৃত হবে। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণে তোমরা ভালো থাকো, নিরাপদ থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।